দুপুর সাথে সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের মহিলা মহল। বৈশাখ চলছে, আর বৈশাখ এলেই জয় গোস্বামীর লাইনগুলো মাথার মধ্যে কেমন যেন ঘুরঘুর করতে থাকে। রৌদ্র নিয়ে, বৃষ্টি নিয়ে প্রতি বছর সবার চোখ আড়াল দিয়ে প্রতি বছর কে জন্মায় হে বৈশাখ, কে জন্মায়। এখনো বাঙালি দুটো তারিখ মনে রাখে, 1 আর 25। এ মাসের সাহিত্য বাসর তাই তাঁকে ঘিরেই থাক, যাকে এখনো আমরা বাংলা তারিখেই মনে রাখি, যিনি আমাদের নিত্যদিনের। হ্যাঁ, ধরতে তো পেরিয়েই গেছেন রবীন্দ্রনাথ। আজকের সাহিত্য বাসরে যিনি অতিথি, তার যাপন, তার লেখালেখি, সেখানেও তিনি সাহিত্যিক, সম্পাদক প্রীতম সেনগুপ্ত। আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগত। ধন্যবাদ। আমিও তোমাদের সকলকে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। আপনাকে মনে পড়ে, আপনার লেখা কথা, বিভিন্ন প্রসঙ্গ আসে। আপনার এটা কেমন লাগে বলুন তো? দেখো, আগে ছোটবেলায় বৈশাখ বলতে সেরকমভাবে কিছু ভাবতাম না। ভাবতাম নতুন জামা কাপড় হবে পয়লা বৈশাখে, ওইটাই খুব একটা আদর্শের জায়গা ছিল, আনন্দের জায়গা ছিল। আর পাশাপাশি আমার বাড়িতে আমাদের মা বাবার দৌলতে দেখেছি 25শে বৈশাখে রবীন্দ্রনাথের একটি ফটো, সেখানে মালা দেওয়া হতো, চন্দন লাগানো হতো, আর রবীন্দ্রনাথের কবিতা, গান ইত্যাদি আমরা ভাইরা, আত্মীয় স্বজনরা সেগুলো ওই 25শে বৈশাখে মানে একটা উৎসবের আনন্দে মাততাম। একটু বড় হতে 25শে বৈশাখে দেখেছি যে পাড়াতেও অনেক রকমের রবীন্দ্রনাথের কবি জয়ন্তী হচ্ছে, জন্ম জয়ন্তী হচ্ছে। সেটা ধরো 1961 পর থেকে খুব বিপুল আকারে সারা বাংলায় ছড়িয়ে গিয়েছিল। সেটার একটা ধারাবাহিকতাও আমাদের পাড়াতে অন্যান্য পাড়ার মতন হতো। এখন সদ্য ধরো বসন্তের একটা আমেজ, সেই আমেজটাকে সঙ্গে নিয়েই কালবৈশাখীর যে একটা রুদ্রবেশ, এই মিশেলে বাংলার গাছগাছালি জুড়ে নতুন পাতা একটা হাতছানি দিত। এবং এই ধরনের একটা ধরো প্রকৃতি আমাদের বাঙালি জাতির বুকে কোনো একটা কাব্যের জাদুকাঠি ছুঁয়ে দেবে, এটা খুবই আশ্চর্যের একটা কথা ছিল। আর এই জাদুর সর্বকালের শ্রেষ্ঠতম উদাহরণ হিসেবে আমরা রবীন্দ্রনাথকেই পেয়েছি। এটা বাঙালি হিসেবে আমাদের প্রত্যেকেরই গর্ব হওয়া উচিত। 19 শতকের এই 60-এর দশকে এমন এক বৈশাখীর দিনে তিনি ধরণীর বুকে জন্মেছিলেন। অনেকের কাছে বৈশাখ বলতে ভ্যাপসা গরম আর গলায় তৃষ্ণা, নিঃসঙ্গ একটা তপ্ত মধ্যাহ্নের আলস্যে এই বঙ্গজীবনের যে নাগরিক ক্লান্তি, সেটা এক ফোঁটা তৃষ্ণার জল হয়ে হাজির হতো বরাবরই রবীন্দ্রনাথের গানে। কেমন আমরা সেখানে প্রাণের আরাম পেতাম। তার মানে আজকে আমরা আমাদের এই সাহিত্য বাসরে বৈশাখ রবীন্দ্রনাথ নিয়েই কথা বলি। হ্যাঁ, সেটা হলে খুবই ভালো হয়, কারণ রবীন্দ্রনাথকে নিয়ে বর্ষা এবং বসন্তে প্রচুর কথা হয়। রবীন্দ্রনাথ নিজেও সেটা পছন্দ করতেন, কিন্তু বৈশাখও তার কাছে একটা অন্যতম ঋতু ছিল। সেই ঋতুটাকে তিনি কিভাবে যাপন করতেন সেটা একটু আলোচনা করলে আমার মনে হয় একটু অন্য অনেক অজানা তথ্য উঠে আসবে হয়তো। কারণ এই যে চারপাশের পরিস্থিতি এখন নানা কারণেই, গ্লোবাল ওয়ার্মিং বলুন, বিভিন্ন বিষয় বেশ তপ্ত হয়ে আছে। সেই তপ্তর মধ্যে যিনি সবসময় শ্রান্তির বাড়ি, তিনি হলেন আমাদের রবীন্দ্রনাথ। অথচ এই রবীন্দ্রনাথ তার জন্ম বৈশাখে তিনি যে একটা শিক্ষা নিকেতন গড়ে তুলছেন, যে জায়গাটাকে তিনি নির্বাচন করছেন, সেটাও কিন্তু আজ থেকে অত বছর আগে রুক্ষ শুষ্ক এক মাটি। সেখানে তিনি এক অন্য ধারা এগিয়ে নিয়ে যাবেন। তো সেই সব মিলিয়ে তার জন্ম এবং সেই জন্মের মাস, এই তপ্ত প্রকৃতি নিয়ে তার বিভিন্ন রসিকতা আছে। সেই বৈশাখ সম্পর্কে, সেই অনালোচিত বৈশাখটা রবীন্দ্রনাথের যে বিভিন্ন লেখায় বিভিন্ন সময় উঠে এসেছে, সেই দিকটা যদি আজকে একটু আলোকপাত করেন। হ্যাঁ, দেখো, একটা কথা বলতেই হয়, রবীন্দ্রনাথের একটি গানের শব্দ বা বাণী দিয়েই বলি, সেটা হচ্ছে যে মধ্যদিনে যবে গান মন্ধ করে পাখি,
আমরা এটা বৈশাখে অনুভব করি। পাশাপাশি রবীন্দ্রনাথ কিন্তু এসে আমাদের সেখানেই নিজে শোনেন এবং আমাদের শোনান একাকী রাখালের বেনু। একবার হেমন্তবালা দেবীকে রসিকতা করে লিখেছিলেন, গ্রীষ্ম আমার জন্ম ঋতু, তার বিরুদ্ধে কখনো নালিশ করি নে। আর তাই তিনি দিকে দিকে যখন দারুণ অগ্নিবাণ ছড়িয়ে পড়ছে এবং হৃদয় যখন তৃষাতুর হয়ে পড়ে, তখন কিন্তু কবি নিজে গ্রীষ্মলীন হয়ে স্নিগ্ধতা একটা নির্মম এই প্রকৃতিকে আহ্বান করেন অন্যভাবে। আমাদের এটা একটু দেখা উচিত, প্রত্যেকের এটা বোঝা উচিত কি যে প্রাণ যদি করে মরুসম, তবে তাই হোক হে নির্মম। তুমি একা আর আমি একা, কঠোর মিলন মেলা। এই যে প্রকৃতির সমস্ত দানকে অকাতরে স্বীকার করার দায়, এই চেষ্টা তিনি আজীবন করেছেন। আর প্রকৃতির দানের ঋণ চুকিয়েছেন তার কাব্যে, তার গীতিতে, তার উপন্যাসে, তার প্রবন্ধে বিভিন্নভাবে। 1934 সালের এপ্রিল মাসের 2 তারিখে লেখা সেদিনে সেই চিঠিটায় তিনি আরও লিখেছিলেন। কি লিখেছিলেন একটু আমরা দেখি। আমার অধিকাংশ কবিতার রচনাকাল গরমের দিনে এবং বর্ষায়। আমার মনের স্বরাজ হচ্ছে গরমের দিনে। রবীন্দ্রনাথের কাব্যে যে রুদ্রদেবের এত বেশি অবতারণা দেখা যায়, তার কারণও তার মতে কি রৌদ্রেই আমার চিত্তের অভিষেক, রুদ্রের তাপতপ্ত ললাটের তৃতীয় নেত্রেরই দীপ্তি বিগলিত করেছে আমার কাব্যধারাকে। সেই কাব্যধারা যখন বঙ্গবাসী শোনে বা পড়ে, তখন তার একটা অপূর্ব কোন আশায় অচিন মনের ভাষা শোনাবে, এটা সে প্রত্যাশা করে। ফলে কবির বোনা বাণীতে, সুরেতে, তালেতে নিশ্চিতভাবে আমরা ধরে নিতে পারি বাজবে প্রাণে নূতন গানের তাল। এটা কিন্তু কবি আমাদের দিতে পেরেছেন। কেমন? একেবারে এই বৈশাখ নিয়ে যখন কথা হচ্ছে এবং বৈশাখ ঘিরে আপনিও বলেন যে রবীন্দ্রনাথের অনেক রসিকতা আছে, যেমন একটা চিঠির কথা তো উঠে এলো, তেমনি এই বৈশাখ মানেই কিন্তু আম খাওয়া। আর সেই প্রসঙ্গে সেই তার রচিত বিখ্যাত ছড়াটার কথা মনে পড়ে যায়, আম সত্ত্ব দুধেতে ফেলি, তাহাতে কদলি দলি, সন্দেশ মাখিয়া দিয়া তাতে, হাপুস উপুস শব্দ, চারিদিক নিস্তব্ধ, পিপিরা কাঁদিয়া যায় পাতে। আপনি বলছিলেন যে আম নিয়ে এরকম একটা রসিকতার কথা আপনি আমাদের শ্রোতাদের সঙ্গে একটু ভাগ করে নেবেন, সেই রসিকতাটা যদি একটু বলেন। দেখো, রবীন্দ্রনাথ আম খুব পছন্দ করতেন। তার একটা অদ্ভুত আম্রপ্রীতির কথা আমরা জানি। বিভিন্ন সময় সেটা বিভিন্ন মানুষকে তিনি বলেছেন। একবার মৃণালিনী দেবীর কাছে লিখছেন তিনি যে, ভাই ছোটি, আমার আম প্রায় ফুরিয়ে এসেছে। এবার যেন 2 জাতের আম ছিল। এক রকমের আম খুব ভালো, অন্যটাও মন্দ নয়, কিন্তু তেমন ভালো নয়। এই যে মৃণালিনী দেবী ওনাকে আম পাঠাচ্ছেন, এটা কিন্তু ওনার কাছে একটা উপাদেয় বিষয়। আচ্ছা, পাশাপাশি আমরা বিধুশেখর শাস্ত্রীকেও দেখি, উনি একটা চিঠি লিখছেন, মালদা থেকে উনি আম পাঠিয়েছেন বিধুশেখর শাস্ত্রী। তিনি বলছেন, অক্ষুণ্ণ অবস্থায় আপনার আমের পেটক পাওয়া গেল, কিছুকালের জন্য আনন্দে আমার ফলাহার চলবে। এই যে আমের প্রতি একটা ওনার আকর্ষণ, এবং আম প্রচুর উনি পছন্দ করতেন খেতে, এটা আবার অতুল প্রসাদ সেনকেও তিনি বলেছিলেন। অতুল প্রসাদ সেনের কাছে চিঠিতে লিখতেন যে, তুমি আমাকে আম পাঠাও, ব্রাহ্মণকে না পাঠালে কিন্তু তোমার পরের জন্মে এর দেনা চোকাতে হবে ইত্যাদি। তো আরেকটি ভালো কথা উনি অতুল প্রসাদ সেনকে এই প্রসঙ্গে লিখেছিলেন যে, তোমার আম্রতক পাওয়া গেল, ভোগ শুরু হলো, লাগছে লক্ষ্ণৌয়ের টপ্পার মতো, নবাবী স্বাদ অল্পটুকুর মধ্যে গন্ধ ও রস আট হয়ে আছে। এই যে কথাগুলো, এই যে তার আমের প্রতি তার একটা দুর্বলতা বা ধরো আকর্ষণ, এটা কিন্তু আমরা রবীন্দ্রনাথের অনেক ক্ষেত্রে এখন যেগুলো পড়লাম এই ধরনের ক্ষেত্রে কিন্তু আমরা পেয়েছি। রবীন্দ্রনাথ আম খেতে খুবই পছন্দ করতেন। আর এবারে আমের কথা এলো, শান্তিনিকেতন, এই যে তখন তো ঊষর শান্তিনিকেতন, সেখান থেকে তিনি নানান সময়ে বৃক্ষরোপণ উৎসব, গাছ বসাচ্ছেন, সেখানটাকে ঊষর থেকে একেবারে একটা সুন্দর শান্ত জায়গা আমাদের শান্তিনিকেতন করে তুলছেন তাকে। তো
তখনকার সময়ে এখন যে বাড়িগুলো আমরা গিয়ে দেখি, সেই বাড়িগুলো তো তখন অন্য রকম ছিল। ধরুন কোণার্ক, তারপরে শ্যামলী, এই যে বাড়িগুলো, সেই বাড়িগুলো সম্পর্কে যদি একটা বাড়িতে ওই যখন কোণার্কে বসে চিঠি লিখছেন, সেই প্রসঙ্গটার কথা যদি একটু বলেন আপনি। 1925 সালের কথা এটা। একবার এরকম একটা তপ্ত দিনে উত্তরায়ণের ওই কোণার্ক বাড়িতে বসে উনি রানু অধিকারীকে একটা চিঠি লিখছিলেন। কেমন, কোণার্ক বাড়ির মাঝের ঘরের চারদিকে দরজা জানলা ছিল না, ছাদটাও করা হয়েছিল বেশ উঁচু এবং পাকা। পশ্চিম দিকে ছিল কাকড় দেওয়া চাতাল। এই চাতালের উত্তরে যে কোণের দিকটা একটা ছোট ঢাকা বারান্দার মতন জায়গা ছিল। কবি সকাল সকাল সেখানে গিয়ে বসতেন গরমের দিনে। অনেকক্ষণ সেখানে রোদ আসতো না। কবি সেখানে বসে লিখেছেন, সামনে আমার খোয়াই, আর সেটা ছাড়িয়ে দূরে সাঁওতাল পাড়া। বেলা 11টা পর্যন্ত এইখানে আমার কেটে যায়। এরপর তিনি স্নানে যেতেন। স্নান সেরে খেয়ে আবার মাঝের ঘরে গিয়ে বসতেন। সেখান থেকে উত্তরে দেখা যেত মাঠ আর দূরে তালবন। এরই মাঝ বরাবর ভুবনডাঙ্গা যাওয়ার পথ। সারা দুপুর গড়িয়ে বিকেল পর্যন্ত সেখানেই বসে থাকতেন এই মাঝের ঘরে। লিখেছেন, আজকাল প্রখর রৌদ্র, তপ্ত বাতাস যেন তৃষ্ণাতুর পৃথিবীর দীর্ঘশ্বাসের মতো। এই অবস্থাতেও তিনি এই তাপ কিন্তু এড়াতে চাইতেন না। আমি ঘর বন্ধ করে এই তাপ এড়াতে চাই নে, আমি চেয়ে থাকি। কেন? কারণ আকাশে চিল উড়ে যায়, শালিকগুলো বারান্দায় এসে ঠোঁট দুটো খুলে হাঁপাতে থাকে। বুঝতে পারি আমার কাছে তারা জল ভিক্ষা করতে এসেছে। আমি তাদের জন্য একটা হাঁড়িতে জল ভরে জলসত্র খুলেছি। এই যে রানু অধিকারীকে লেখা এই চিঠির মধ্যে আমরা যেটা পাই সেটা হচ্ছে প্রতিটি অক্ষরের মধ্যে প্রকৃতির এই ভয়ানক রূপের মধ্যেও ধরণীর প্রতি পরম মমত্ববোধ তার ফুটে ওঠা দেখতে পাই। রবীন্দ্রনাথ কিন্তু এই মমতার কথা বর্ষা, বসন্ত, শরৎ সব ঋতুতেই বলেছেন। ভয়ঙ্কর ঝড়কে তাই অবলীলায় বলতে পেরেছেন, ঝড়কে আমি করব মিতে, ডরব না তার ভ্রুকুটিতে। তাই বর্ষা বসন্তের মতো গ্রীষ্মকেও যে তিনি সাদরে গ্রহণ করবেন তা কিন্তু আমরা জানতে পারি তার বিভিন্ন রচনা থেকে। এবার এই যে ঝড়ের কথা যখন এসেই পড়লো, বৈশাখ আর কাল বৈশাখী হচ্ছে সমার্থক। কালবৈশাখী ছাড়া যেন আমরা বৈশাখ ভাবতেই পারি না। যে বিকেলের দিকে একটা আকাশ কালো করে দুপুরের পর থেকে সেই মধ্যদিনের রক্তনয়ন অন্ধ করে একটা ঝড় উঠবে এবং তারপর সেই ঝড় আমাদের প্রকৃতির মধ্যে লণ্ডভণ্ড করে দিলেও আমাদের মধ্যে কোথাও একটা খানিকক্ষণের জন্য একটা শান্তির বাড়ি আসবে। তো কালবৈশাখী নিয়ে বা শান্তিনিকেতনে যখন তিনি থাকছেন সেই সময় আশ্রম গড়ে ওঠার সময় দূর থেকে ঝড়ের বিভিন্ন ক্ষেত্রে আমরা বর্ণনা পাই, ঝড়ের বর্ণনা। এরকমই একটা কালবৈশাখীর কথা যদি আজকে একটু উল্লেখ করেন। দেখো, রবীন্দ্রনাথ গীতবিতানে একটু অন্য প্রসঙ্গ থেকে আসছি। গীতবিতানে দেখা যায় প্রকৃতি পর্যায়ে 286টা গানের মধ্যে বর্ষার গান 120টা, সরাসরি গ্রীষ্মের গান 16টা। এও জানা যায় যে 16টো গ্রীষ্মের গানের মধ্যে 6টা গান 1922-এ লেখা এবং 3টে 1927-এর। যদিও গ্রীষ্মের প্রথম গানটি কবি লিখেছিলেন 1919 সালের জুন মাসে। অর্থাৎ কবি যখন 59 বছর বয়স তখন গ্রীষ্মের প্রথম গান ওই বুঝি কালবৈশাখী লিখেছিলেন। এটি অরূপ রতন নাটকের গানের দলের গান। অর্থাৎ একটা কথা, আপনি গানের প্রসঙ্গ আনলেন এবং এই তথ্যটা শুনতে শুনতে আমার একটা কথা মনে হলো যে কালবৈশাখীর চিত্র কবির গানে আসছে কিন্তু কবির যখন 59 বছর বয়স। এতটা সময় পেরিয়ে গেছে, বিভিন্ন ঋতু এসেছে, কিন্তু সরাসরি সেইভাবে কালবৈশাখীর কথা এর আগে আমরা কোথাও পাচ্ছি না। এখন প্রবাসী পত্রিকার আসার 1326 সংখ্যায় এই কালবৈশাখী শিরোনামে এটা ছাপা হয়েছিল। এখন এটা থেকে বোঝা যায় যে গরমকালে তার সুরের যে ঘরের যে দৌড় সেটা কিন্তু দীর্ঘকাল এক প্রকার বন্ধই ছিল। এখন 1992 সালের 24 মে বোলপুর থেকেই ইন্দিরা দেবীকে একটা চিঠি লিখছেন। সেই চিঠিতে আমরা দেখি প্রখর গ্রীষ্মেও তিনি প্রকৃতিকে কিভাবে উপভোগ করছেন। গরমের মধ্যে কখনো একাকী আবার কখনো সঙ্গীদের নিয়ে কবি শান্তিনিকেতনের প্রাকৃতিক শোভা দেখতে বের হতেন।
একদিনের কথা তিনি লিখছেন, তখন সূর্য অস্ত গেছে কিন্তু অন্ধকার হয়নি। একেবারে দিগন্তের প্রান্তে যেখানে গাছের সার নীল বর্ণ হয়ে দেখা যাচ্ছে, তার উপরেই ঠিক একটি রেখামাত্র খুব গাঢ় নীল মেঘ উঠে খুব চমৎকার দেখতে হয়েছে। আমি ওরই মধ্যে একটুখানি কবিত্ব করে বললুম, ঠিক যেন নীল চোখের পাতার উপরে নীল সুরমা লাগিয়েছে। সেদিন তার পরক্ষণেই কালবৈশাখীর তাণ্ডবে সব লণ্ডভণ্ড হয়ে গিয়েছিল। কেমন কবিও পড়েছিলেন সেই প্রাকৃতিক বিপর্যয়ের মুখে, সে কথাও লিখেছেন। কি লিখলেন? একটা খুব শিক্ষা লাভ করেছি। পরে আবার রসিকতাও করলেন সেই নিয়ে, যে হয়তো কোনোদিন কোনো কাব্যে কিংবা উপন্যাসে বর্ণনা করতে বসতুম একজন নায়ক মাঠের মধ্যে দিয়ে ভীষণ ঝড় বৃষ্টি ভেঙে নায়িকার মুখচ্ছবি স্মরণ করে অকাতরে চলে যাচ্ছে, কিন্তু লেখেননি। কারণ তিনিই বলছেন, এখন আর এরকম মিথ্যে কথা লিখতে পারবো না। অর্থাৎ সেই যে ঝড়ের ভয়ঙ্করতার মধ্যে তিনি পড়েছিলেন, হ্যাঁ, সেই দৃশ্য, ভয়ঙ্কর সেই দৃশ্য, ভয়ঙ্কর দৃশ্যটার মধ্যেও কিন্তু একটা মজা ছিল। সেদিন এই ঝড়ের তাণ্ডবে তিনি এতটাই নাস্তানাবুদ হয়েছিলেন, সেটা উনি লিখেছিলেন যে এক হাতে চশমা আর এক হাতে ধুতি কোচা সামলে পথের কাটা গাছ আর গর্ত বাঁচিয়ে কোনো রকমে ফিরে আসতে পেরেছিলেন ঘরে। ইন্দিরাকে তাই লিখলেন, মনে কর যদি এখনকার কোপাই নদীর ধারে আমার কোনো প্রণয়িনীর বাড়ি থাকতো, আমার চশমা এবং কোচা সামলাতুম না তার স্মৃতি সামলাতুম। অর্থাৎ যে এই যে রসিকতা, কিন্তু সেই রসিকতার মধ্যেও কতখানি বাস্তবতা, যে সত্যিই তো যখন প্রাকৃতিক বিপর্যয় আসে তখন আর কোনো কাব্য আসে না, না। তখন আমরা সেই প্রাকৃতিক বিপর্যয় থেকে নিজের অস্তিত্বকে বা নিজেকে রক্ষা করার কথাই ভাবি। শুধু সেটাই রবীন্দ্রনাথ লিখছেন তার নিজস্ব সরস ভঙ্গিতে। হ্যাঁ, কারণ রবীন্দ্রনাথ কিন্তু একজন আদ্যপান্ত মানুষ ছিলেন। ডেফিনেটলি, কেমন? অবশ্যই অবশ্যই। এবং মানুষের যত রকমের সুখ দুঃখ ব্যথা বেদনা সবটাই ওনাকে পেতে হয়েছে। এবং এই ঝড় বৃষ্টি তাণ্ডব এর মধ্যে দিয়ে আমরাও যেমন যাই, তিনিও গেছেন। ফলে তিনি কিন্তু এগুলোকে অস্বীকার কখনো না, করেননি। এবং সবসময় মনে হয় যে রবীন্দ্রনাথের রচনায় বলুন, রবীন্দ্র দর্শনে একটু গভীরভাবে পড়লে বা আলোকপাত করলে বোঝা যায় যে ঝড় ভীষণভাবে, শুধু যে সেটা প্রাকৃতিক বিপর্যয় তা নয়, সেটা ভীষণভাবে প্রতীকী হয়ে উঠেছে। সেই ঝড় আমাদের যতটা বিধ্বস্ত করছে, বিপর্যস্ত করছে, সেই জীবনের ক্ষেত্রেও যখন ঝড় ওঠে, সেই ঝড়কে কী করে সামলাতে হয় বা ঝড়ের সময় কী করে শান্ত সমাধিস্থ থেকে তার পরবর্তীতে জীবনে আবার এগিয়ে যেতে হয়, সেটা যেন বারবার বোধহয় রবীন্দ্রনাথের কাছ থেকেই আমাদের শিখতে হয়। দেখো, এখানে আমি একটা কথা বলি, একটা গানের কথা আমার মনে পড়ে বারবার, এই ঝড়ের সাথে কিভাবে সেটা এসে যায় কথা প্রসঙ্গে। সেটা হচ্ছে, যে রাতে মোর দুয়ারগুলি ভাঙলো ঝড়ে। আহা, কেমন? এটা একটা ঝড়ের মধ্যে দিয়ে গানটা শুরু হয়েছে। কেমন? রবীন্দ্রনাথ কিন্তু সেই ঝড়ের মধ্যে উনি দেখছেন যে সব কিছু অন্ধকার কালো হয়ে যাচ্ছে, রাইট? সব দ্বীপের আলো নিভে যাচ্ছে এবং অন্ধকারের মধ্যে পড়ে থাকতে হচ্ছে। এরপর উনি যখন সঞ্চারিতে ফিরে আসছেন, তখন আমরা দেখতে পাচ্ছি উনি বলছেন এই ঝড়ের যে জয়ধ্বজা, সেটা থেকে বেরিয়ে এসে উনি বলছেন, সকালবেলা চেয়ে দেখি দাঁড়িয়ে আছো তুমি একই ঘর ভরা মোর শূন্যতারই বুকের উপরে। এই যে ঝড়কে নিয়ে একটা নতুন আলো, একটা নতুন কিছু দেখা, নতুন পথ, যেখানে সমস্ত লণ্ডভণ্ড হয়ে গেছে, তারপরেও একটা নতুন পথ যে আমরা পেতে পারি, এই স্বপ্ন কিন্তু রবীন্দ্রনাথ দেখিয়েছেন। এটা আমাদের প্রত্যেকটা মুহূর্তে ভাবতে হবে, তিনি কিন্তু আলো দেখিয়ে যাচ্ছেন সব সময়। এবং এই যে সকালবেলা চেয়ে দেখি দাঁড়িয়ে আছো তুমি একই, কে তুমি? তুমিটা তো প্রেম, ভালোবাসা। এই তুমিটা না থাকলে, এই ভালোবাসাটা না থাকলে স্বপ্নটা আমি দেখতে পারবো না, আলোর স্বপ্নটা। ঠিক যে কথা আপনি বলছিলেন, মানে যে ঝড়ের দৃশ্যের বর্ণনা দিলেন, মানে রবীন্দ্রনাথ দিয়েছেন, ঠিক সেই যে ঝড়ের দৃশ্য, সেদিনের এমন হৃদয় বিদারক অভিজ্ঞতার কারণেই কি দীর্ঘ 25 বছরেরও বেশি সময় গ্রীষ্মের গানকে তিনি শাস্তি দিয়েছিলেন প্রকাশ না করে? কি মনে হয় আপনার? এটা আমার মনে হয় তাই। মানে এমন একটা হৃদয় বিদারক অভিজ্ঞতার কারণেই বোধহয়
তিনি তারপর 25 বছর লেগে গেছে যে একটা গান উনি পেতে আমাদের। গ্রীষ্মকে গান না দিয়ে শাস্তি দিয়েছেন। এটা আমার মনে হয় মাঝে মাঝে যে এটা বোধহয় উনি তো খুব রসিক ছিলেন, সেই রসবোধের জায়গা থেকে হয়তো মনে করেছেন ঠিক আছে এখন করব না, পরে করব। তুমি আমাকে এতটাই বিপর্যস্ত করেছিলে। এইটা বোধহয় আমার এই কথাটা, এই যে আপনি বললেন, আপনারই তো কথা, আমার মনে হয় দেখুন রবীন্দ্রনাথকে নতুন করে খোঁজা, তিনিই তো একটা পথ দেখিয়েছেন। এই যে আপনার মনে হয়েছে গবেষণা করতে করতে যে বোধহয় ঋতুকে শাস্তি দিয়েছেন, এই কথা তো সেরকমভাবে কোথাও উল্লেখ পাইনি, কিন্তু আপনার এই যে মনে হয় এই যে খোঁজা, এই খোঁজাটা নিরন্তর যখন খোঁজেন, বা এখন যখন চারপাশে নানান তথ্য যেমন সহজে খুব পাওয়া যায়, তেমনি নানান তথ্যের তো বিভ্রান্তিও, প্রচুর বিভ্রান্তি। তো সেই সময় দাঁড়িয়ে নিজে তথ্য খোঁজেন বা যখন সঠিক তথ্য পৌঁছে দেবার কথা ভাবেন, কি মনে হয়, কি ভাবনা আসে? দেখো, আমার বারবার একটা কথা মনে হয়, রবীন্দ্রনাথকে আরো গভীরভাবে পড়তে হবে। কেমন? রবীন্দ্রনাথ সম্পর্কেও পড়তে হবে, কারণ আমরা তো রবীন্দ্রনাথ থেকে অনেকটা জেনারেশন পিছিয়ে আছি, মানে 3টে জেনারেশন পর। ফলে রবীন্দ্রনাথের সাথে যারা ঘর করেছেন তাদের একরকম চিন্তাভাবনা ছিল, তারা রবীন্দ্রনাথকে সামনে দেখেছেন, তার আদর্শকে, তার দর্শনকে তারা দেখেছেন, উপলব্ধি করেছেন। তারপরে যারা এসেছেন তারা আবার তাদের কাছ থেকে শিখেছেন, ফলে অনেকটা কিন্তু একটু সরে আসা। তারপরে তাদের থেকে ধরো আমরা শিখছি, আমরা অনেকটা সরে এলাম, এবং আমাদের থেকে যারা আরও পরের জেনারেশন, পরের প্রজন্ম যারা শুনছেন, তারা আরও একটু, মানে এই যে ক্রমশ দূরত্বটা বাড়ছে, এই দূরত্বটা কমানোর জন্য প্রয়োজন হচ্ছে রবীন্দ্রনাথকে পড়া এবং রবীন্দ্রনাথ প্রসঙ্গে পড়া, এবং সেই তথ্যটা যাচাই করতে হবে যে কোন তথ্যটা সঠিক। রবীন্দ্রনাথের আশেপাশে যারা ছিলেন তারা কিন্তু অনেক তথ্য দেখা যায় একজন এক রকম লিখেছেন, আরেকজন আরেক রকম লিখেছেন, হয়তো সেখানে অমিল কিছু খুঁজে পাওয়া যায়, কিন্তু সেইটা কিভাবে সঠিক সেটা জানতে গেলে তোমাকে আরও পড়তে হবে, এবং এই আরও পড়াটা ভীষণ জরুরি। এখন আমাদের এটা কমপ্লেন না, এটা আমার মনে হয় যে সোশ্যাল মিডিয়া আসার জন্য আমাদের বই পড়ার অভ্যেসটা অনেক কমে গেছে, এবং সেই কমে যাওয়ার জন্য চটজলদি মজাটা বা চটজলদি একটা কিছু আমরা সংগ্রহ করার চেষ্টা করি সেটাকে একটা জায়গায় উপস্থাপন করার চেষ্টা করি। আমার বারবার সেটা মনে হয় যে রবীন্দ্রনাথকে পড়তে হবে, বিশেষ করে যেহেতু রবীন্দ্রনাথের গান যারা গাইছেন, বহু প্রথিতযশা শিল্পীরা বলে গেছেন যে গানের সাথে কিন্তু রবীন্দ্রনাথের রচনা সাহিত্যটাও পড়তে হবে, না হলে রবীন্দ্রনাথের গানের ভাবটাকে বোঝা যাবে না। তো সেইটার খুব অভাব আছে, সেই অভাবটা কাটানো উচিত, এবং কাটলে তবেই সঠিক রবীন্দ্র চর্চা, সেটা সঙ্গীত হোক, সেটা সাহিত্য হোক, সেটা শিল্পই হোক, আমার মনে হয় সেটা আরও সার্থক। এখনও আপনি এই যে মানুষটাকে নিয়ে গবেষণা করছেন নিরন্তর, এখন কি মনে হয় কোন দিকে আলো ফেলতে ইচ্ছে করে, বা নিজের আগামী কোনো পরিকল্পনা আছে যে দেখো রবীন্দ্রনাথের এই দিকটা একেবারে অনালোকিত, বা এটা নিয়ে পড়াশোনা করা, বা এই বিষয়টাতে একটু আরেকটু পরবর্তী প্রজন্মকে জানানো, এরকম কোনো বিষয় ভাবনা চিন্তা আসে মনের মধ্যে বা পরিকল্পনা? হ্যাঁ, আমার যেটা বারে বারে মনে হয় যে রবীন্দ্রনাথকে নিয়ে অনেক জায়গাই আছে যেগুলোর মধ্যে আলো ফেলা যায়, মানে সেই জায়গাগুলো নিশ্চয়ই আমি শুধু নয়, বহু গবেষক চেষ্টা করছেন ভেতর থেকে, আমিও সেরকমভাবে হয়তো কিছু চেষ্টা করছি। আমার এখন যেটা খুব বারে মনে হয়, রবীন্দ্রনাথের জীবনের সঙ্গে এই যে গানের একটা সম্পর্ক, জীবনের আমি বলছি যাপনের সাথে, সময়ের সাথে, সেই কাল ধরে, ধরো বিশ্বযুদ্ধের পরে রবীন্দ্রনাথ কী গান লিখছেন, কী কবিতা লিখছেন, কেমন তখন তাকে কিভাবে ওই একটা যুদ্ধ, বিশ্ব মহাযুদ্ধ কিভাবে তার উপরে প্রভাব ফেলেছিল, তার সাহিত্যে, তার গানে, তার কবিতায়। আমার মনে হয় এগুলো আরও গভীরভাবে দেখা উচিত। সেই দেখতে গেলে, সেই পড়তে গেলে রবীন্দ্রনাথকে আরও বেশি করে জানা যাবে, এবং সেই জানাটার খুব প্রয়োজন আছে, বিশেষ করে তার সাহিত্যে। ইভেন যেটা খুব জরুরি সেটা হচ্ছে যে চিঠিপত্র, রবীন্দ্রনাথের চিঠিপত্রটা খুব পড়া উচিত। চিঠিপত্রের মধ্যে রবীন্দ্রনাথকে
বারে বারে খুঁজে পাওয়া যেতে পারে। এবং সেই চিঠিপত্রে যে রবীন্দ্রনাথকে পাওয়া যায় সেটা বোধহয় অনেকখানি আন্তর্জাতিক প্রেক্ষাপটে, যে বিভিন্ন আন্তর্জাতিক সময়ে যা যা ঘটে যাচ্ছে, প্রেক্ষাপটে যেটা আছে। আপনি বারবার বলছেন। কিন্তু চিঠিপত্রের সাথে আমি আরেকটা জায়গায়, বহু জায়গায় বলেছি, এখানেও বলি, সেটা হচ্ছে যে শুধু রবীন্দ্রনাথের চিঠি আমরা পাই, খুব কম রবীন্দ্রনাথকে যারা চিঠি লিখেছেন তাদের কম সেই চিঠিগুলো পাওয়া দরকার। তাহলে কি হবে, আমাদের চর্চাটা একটা বৃত্তাকার আকার হবে, এবং এই বৃত্তটা যখন অর্ধবৃত্ত হয়ে যাচ্ছে শুধু রবীন্দ্রনাথের চিঠি পড়লে। ধরো রবীন্দ্রনাথ হেমন্তবালা দেবীকে যা চিঠি লিখেছেন, হেমন্তবালা দেবী রবীন্দ্রনাথকে কী চিঠি লিখেছেন সেটাও আমাদের জানা দরকার। ধরো ছিন্নপত্রাবলীতে ইন্দিরা দেবী রবীন্দ্রনাথকে কী চিঠি লিখেছেন, সেটা যদি ইন্দিরা দেবীর চিঠিটা না পাই, তাহলে ছিন্নপত্র কিন্তু সেইভাবে আমরা সম্পূর্ণ গবেষণার কাজে লাগাতে পারবো না, এটা আমার মনে হয়েছে। যদি আপনাকে বলি যে আজকের অনুষ্ঠান শেষ করব, আপনার একটা পছন্দের গানের লাইন বলুন, সেই লাইনটা দিয়ে শেষ করব। আমি বারে বারে ভাবি যে গ্রীষ্ম নিয়ে আলোচনা হলো, রবীন্দ্রনাথ নিয়েও আলোচনা হলো, তো আজকের এই আলোচনায় তপের তাপের বাঁধন কাটুক রসের বর্ষণে। আহা, সত্যি তো তাই, যে সমস্ত যে আমাদের তপের তাপের বাঁধন আছে মনের মধ্যে, সম্পর্কের মধ্যে, কারণ জীবন তো দেখছেন প্রতিদিন বড্ড অনিশ্চিত, সেই বাঁধনটুকু কেটে যাক, গিয়ে শান্তি আসুক, আমরা সবাই যেন ভালো থাকতে পারি, আর একটু বেঁধে বেঁধে থাকতে পারি, আর যতটুকু জানবো সেটা যেন চেষ্টাটা থাকে যে ঠিক জানবো এবং ঠিকটা পরবর্তী প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেব। অনেক ধন্যবাদ প্রীতমদা, এরকমভাবেই আমাদের প্রত্যেক বৈশাখ নয়, যখনই আমরা ডাকবো এসে সমৃদ্ধ করবেন আমাদের শ্রোতাদের, নতুন নতুন তথ্য জানাবেন। খুব ভালো থাকবেন এবং নিরন্তর আপনার গবেষণা চলতে থাক। তোমরা ভালো থেকো। আমাদের সঙ্গে এতক্ষণ ছিলেন প্রাবন্ধিক সাহিত্যিক সম্পাদক প্রীতম সেনগুপ্ত।